নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশিষ্ট কবি ইন্দ্রাণী মুখোপাধ্যায় মহাশয়া। তো অনেক দিন ধরেই আমাকে অনেকে বলছিলেন যে হ্যাঁ জয়ন্ত, তুমি ইন্দ্রাণীদিকে কেন আনছো না? তো উনি আসতে পারছিলেন না নানান ওনার ব্যস্ততার কারণে। তো আজকে আমাদের সাথে পেয়েছি বিশিষ্ট কবি ইন্দ্রাণী মুখোপাধ্যায় মহাশয়কে। আপনারা যারা দেখছেন তারা কিছু প্রশ্ন করতে পারেন। তো আসুন দিদির কাছ থেকে কিছু কথা, গল্প এবং কবিতা শুনে নেওয়া যায়। দিদি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাহিত্য আড্ডায়। একটু কাছে আসুন। হ্যাঁ, তো অনেক আপনাকে পেয়েছি, আপনার মুখ থেকে অনেক কথা শুনে নেব। নমস্কার। তো দিদি, আপনার প্রথমেই আপনার শৈশবের কথা এবং লেখালেখিতে আসার কথা শুনবো। ছোটবেলা আমার কেটেছে দুর্গাপুর শহরেই। আচ্ছা। দুর্গাপুরেই আমার জন্ম। আচ্ছা, বাহ। ডিপিএল আচ্ছা। হসপিটালে আমার বাবা ডিপিএল এ চাকরি করতো। আচ্ছা, বাহ। এবারে ছোটবেলা থেকে আমার যে ছোট কাকা ছিলেন দিলীপ মুখোপাধ্যায় বলে, তো উনি কবিতা লিখতেন। আচ্ছা। এবং আমাদের বাড়িতে একটা কবিতার আবহ ছিল, বাবাও কবিতা লিখতো। আচ্ছা। এবারে ছোট কাকার সঙ্গে প্রচুর কবি সাহিত্যিকরা আমাদের সঙ্গে আসতেন। তখন আমাদের একটা একান্নবর্তী পরিবার ছিল, সেই সময় তো সকলেরই এই আবহটা নিয়ে চলতো। হ্যাঁ, তো আমাদেরও ছিল। ছোট কাকা তখন বিয়ে হয়নি, কবিতা চর্চা করে। ছোট কাকার সঙ্গে প্রচুর মানুষজন আমাদের ডিপিএল এর কোয়ার্টারে আসতেন। যেমন তার মধ্যে এখনো উল্লেখ করা যায়, যেমন নন্দদুলাল আচার্য আমার ছোট কাকার। তারপরে উনি তো এখন আসানসোলে থাকেন না? উনি থাকেন ইয়েতে, ডিশের ঘরে থাকেন। হ্যাঁ, এবারে আসতেন, যেমন অনেকবার এসছেন ওই দেবকুমার বসু, যার বিশ্বজ্ঞান বলে একটি প্রকাশনী ছিল কলেজ স্ট্রিটের ওই অঞ্চলে। হ্যাঁ, এরকম প্রচুর লোকজন আসতেন। আরও আমাদের দুর্গাপুরেরও প্রচুর লোকজন ছোট কাকার বন্ধু ছিল। সেই সূত্রে একটা মনে হয়েছিল যে কবিতা লেখা একটা বিশেষ বিষয়বস্তু। এবারে কবিতা ওই অল্প স্বল্প 2-4 লাইন লিখতে লিখতে ক্লাস 8-এ গিয়ে স্কুল ম্যাগাজিনে প্রথম কবিতার মা ছাপা হয়। তারপরে যদি বাইরের পত্রিকা বলো, সেটা সমকণ্ঠ। কৃষ্ণদেব কাকু আমার কাছ থেকে, মানে আমি পাঠিয়েছিলাম সুধাংশু জেঠুর কথা মতো, যে এরকম সমকণ্ঠ দুর্গাপুর সাহিত্য সভার পত্রিকা, ভালো পত্রিকা বেরোচ্ছে, তুই কবিতা পাঠা। কৃষ্ণদেব কাকু আমাকে চিনতেন না, আমি তখন তো সব ডাকে কবিতা পাঠিয়েছিলাম। এবারে কাকু সেটি সিলেক্ট করেছিলেন এবং সেই সাহিত্য সভায় আমাকে ডেকেছিলেন এবং সমকণ্ঠে প্রথম কবিতা ছাপা হয়েছিল। বাহ, খুবই ভালো। আচ্ছা দিদি, তাহলে আপনাকে মোটামুটি 90 দশকের কবি বলা যায়? একদম, অবশ্যই 90 দশকের কবি। আচ্ছা, তাহলে আমি তাহলে একটু আপনার কাছে শুনবো যে কবিতার যে পরিবর্তন, মনে করুন সেই পয়ার থেকে আধুনিক, উত্তর আধুনিক, এবং তারপরে যে জিরো বাউন্ডারি কবিতার যে একটা বাকবদল বিভিন্ন ক্ষেত্রে। আপনি তো এমনিতেই শিক্ষিকা, তো আপনার কাছে কিছু কথা শুনবো সেই আপনি পড়াশোনাও করান। হ্যাঁ, কবিতার বিবর্তন। এবারে এই যে মানে উইদাউট বাউন্ডারি, এটা কিন্তু নতুন কথা নয়, এটা কিন্তু চিরকালই ঘটে এসেছে। বিদেশি সাহিত্যেও ঘটেছে, আমাদের সাহিত্যেও ঘটেছে, যে কোনো শিল্পের ক্ষেত্রে ঘটেছে। উইদাউট বাউন্ডারি, তাহলে বাউন্ডারিটা কি? বাউন্ডারি যেটা মান্য পদ্ধতি, আমি বলবো সেটাই বাউন্ডারি। তাহলে বাউন্ডারিকে অতিক্রম করে করে যাওয়া, মানে আমি শুরুর দিক থেকেই বলি, বাংলা কবিতার তুমি জানো মধ্যযুগের যে কবিতা, মধ্যযুগের কবিতার পরবর্তীকালে ঈশ্বরগুপ্তদের সময়কালীন কবিতা, এবারে বাংলা কবিতায় বিদেশি প্রভাবকে আত্মগত করে যিনি বাংলা কবিতার একটা মহৎ উত্তরণ ঘটাচ্ছেন, তিনি মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু মাইকেল, তার কবিতায় কিন্তু সেই মাইকেলের ছাপ কোথাও নেই। সব জায়গায় তিনি ভারতীয় এবং বাঙালি কবি। তার কবিতায় কোথাও নেই। কয়েকটা ইংরেজি কবিতা, ইংরেজি ভাষায় লিখেছেন। তারপরে হ্যাঁ, ওই সেই বঙ্গভাষা, এটা সবাই জানে যে তিনি অনুতাপ করলেন এবং বাংলা ভাষায় ফিরে এলেন, বাংলা লিখলেন। এবারে লিখতে গিয়ে উনি দেখলেন যে চিরকালীন যে পয়ারের যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটাকে আমাকে অতিক্রম করতে হবে। আমি বাউন্ডারি ইউজ করছি কারণ তুমি জিরো বাউন্ডারি বললে সেই বাধাটাকে অতিক্রম করতে হবে। কি করে করতে হবে? এবারে আমাদের আঙ্গিকগুলোকে ছন্দ দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে তার ছন্দের 3টে রীতি আছে। একটা হচ্ছে স্বরবৃত্ত রীতি, একটা মাত্রাবৃত্ত রীতি, একটা মিশ্রবৃত্ত বা অক্ষরবৃত্ত রীতি।
এই রীতির বাইরেও গদ্য কবিতা চলে, গদ্য কবিতা চলে এসেছে চিরকাল। কিন্তু সেই গদ্য কবিতা কি বাউন্ডারি অতিক্রমী? না, তার মধ্যে যারা গদ্য কবিতা, রবীন্দ্রনাথ গদ্য কবিতা লিখেছিলেন পরের দিকে, না? তো সেটা কি বাউন্ডারি অতিক্রমী? এবারে আমি মধুসূদন দত্তের কথা বলি। মধুসূদন দত্ত যেমন আমি তোমাকে কালকেই বলছিলাম, যেমন পয়ার কি অক্ষরবৃত্ত রীতিতে লেখা এবং একটা লাইনে মনের ভাব প্রকাশিত হবে সেটাতে। যেমন ওই উদাহরণটাই দিই, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, এই অন্ত মিল থাকবে। এবং মহাভারতের কথা 8 মাত্রা, অমৃত সমান 6 মাত্রা, তাহলে 8-6-এর এই বেরি মাইকেল মধুসূদন দত্তের কাছে বেরি বলেই মনে হয়েছিল। তিনি কি করলেন? তিনি ওটাকে অতিক্রম করে গেলেন। তিনি ব্ল্যাঙ্ক ভার্সের অনুকরণে অমিত্রাক্ষর করলেন। সেটা কি দেখো, মধুসূদন দত্তের যে মেঘনাদ বধ শুরু হচ্ছে যে লাইন দিয়ে, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু, চলি যাবে গেলা যমপুরে অকালে, কহ হে দেবী অমৃতবাসিনী, কোন বীর বরে বরি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুনরক্ষ কুলনিধি রাঘবারী। এই একটা লাইন, তার মানে যেটা দুটো লাইনে শুরু হয়েছিল, যে পয়ারকে তিনি ভাঙতে চাইছেন, সেইটা তিনি প্রবাহিত লাইনের পর লাইন প্রবাহিত করে দিলেন। ওই পুরো কমপ্লিট হতে তার অন্তত 5টা লাইন লাগলো। এই যে পয়ারের বেরি ভাঙা, এটাও কিন্তু বাউন্ডারি অতিক্রম করা। তার মানে জেনে অতিক্রম করা, না জেনে নয়। প্রত্যেকেই কিছু না কিছু অতিক্রম করে গেছেন কবিরা, কিন্তু সেটা জেনে অতিক্রম করেছেন, না জেনে নয়। যে শিক্ষার দুর্বলতা অথবা সুযোগের অভাব অথবা নিজের ইচ্ছের অভাব, এগুলো নয়। কিন্তু আসলে আমার মনে হয় প্রতিটি শিল্পের যেমন একটা প্রকরণ থাকে, সেই প্রকরণকে শিখতে হয়। তুমি বাংলা ভাষায় অটা কি এমনি করে লিখলে হয়? মানে এমনি করে লিখলে হয়? ওকে এমনি করেই লিখতে হবে। তুমি ওই অটাকে এমনি করে লেখাটা বাউন্ডারি ভাঙা নয়। বাউন্ডারি ভাঙা তুমি এইটা লিখেই আর যদি কিছু নতুন সুন্দরতম কিছু করতে পারো। মানে আচ্ছা, যেটা বলছেন যে জেনে তার ইয়েটা ভাঙা, হ্যাঁ, সেটাই সীমা অতিক্রম আমার মনে হয় না জেনে যা ইচ্ছে একটা ঢিল পাতকে ছুঁড়ে দিলাম এবং মনে করলাম যে সেটা কবিতা হয়ে গেল, তা নয়। আমার মনে হয়। আচ্ছা, তারপরে বলুন। আচ্ছা, আরেকটা জিনিস আমার কি মনে হয় যে সেই সময় ফরাসি সাহিত্য বা যে র্যাবো শালবদ্রিওর বা তার একটা প্রভাব, যেটা আস্তে আস্তে জীবনানন্দের কাছে পড়েছিল, রবীন্দ্রনাথের কবিতার প্রভাব পড়েছিল একটা। হ্যাঁ, না সেটা তো সকলের ক্ষেত্রেই, মানে মধুসূদন থেকে, আচ্ছা মধুসূদনদের যে গ্রুপ, মানে আমাদের যখন ইংরেজরা আমাদের দেশে এলো, তার আগে পর্যন্ত তো বিদেশি সাহিত্য সম্পর্কে ভারতবর্ষ সেভাবে জানতো না। আমাদের যেমন টোল নির্ভর, সংস্কৃত নির্ভর যে সমস্ত লেখাপত্র হতো, কিন্তু এই বিদেশি ভাষায় শিক্ষিত যে জেনারেশন, সেটা কিন্তু মধুসূদন দত্ত থেকে স্টার্ট। এবং তারা ওই বিদেশি কবিতা, বিদেশি সাহিত্য, বিদেশি ছবি এর দ্বারা এর পরবর্তী সবাই বিদেশি শিল্পের সমস্ত দিক তারা চর্চা করেছেন এবং পড়েছেন, তার থেকে ঋদ্ধ হয়েছেন এবং প্রয়োগ করেছেন। সবাই, মানে কেউ বাদ নেই, যারা একটা জায়গা, কবিতাকে একটা জায়গা পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন। আমরা খুব সামান্য মানুষ, আমরা নই, মানে আরো যারা আমাদের। মধুসূদন পরবর্তী আর কিছু কবিদের কথা শুনি আপনার মুখ থেকে। মধুসূদনের পরবর্তী অবশ্যই আমি বলবো রবীন্দ্রনাথ অবশ্যই, মানে 1000 বছরে তার উত্তরাধিকার আমরা অস্বীকার করতে পারি না। রবীন্দ্রনাথের, তুমি যদি বাঁকের মোড়ে মোড়ে যারা দাঁড়িয়ে আছেন, আধুনিকতা তো হচ্ছে বাঁক, সেই বাঁকের মোড়ে রবীন্দ্রনাথের পরবর্তী বাঁকটায় দাঁড়িয়ে আছেন আমাদের জীবনানন্দ দাশ। আর জীবনানন্দ পরবর্তী বাঁকটা কি এখনো এসেছে? সেটা আলোচনা সাপেক্ষ। তার মানে তাহলে আপনার কাছে আমি যদি বলি যে আধুনিক কবিতার যে সংজ্ঞা, সেটা আপনি কিভাবে বলবেন? আধুনিক কবিতার সংজ্ঞা বলতে গেলে কবিতার যে সংজ্ঞা, কবিতার সংজ্ঞাই আধুনিকতার, কবিতার সংজ্ঞা তো আলাদা হতে পারে না। একজন মানে সময়কে অতিক্রম করে যাওয়ার কথা আপনি বলছেন। সময় শুধু না, কবিতা মানে কি? কবিতা হচ্ছে সমাজ, ইতিহাস এবং
ব্যক্তিগত পরিসর সমাজের থেকে চেতনা। যে নির্যাস কবি নিজের অন্তরে নিচ্ছেন তারই ছন্দবদ্ধ বা অছন্দবদ্ধ প্রকাশ, আচ্ছা, তারই প্রকাশ। এই সমস্ত নির্যাসটা কবি তার অন্তরে নিচ্ছেন এবং সেটাকে তার লেখনীতে, তার আঙ্গিকে তিনি তা প্রকাশ করছেন। সেই সেই প্রকাশটা অবশ্যই তো সমাজ ইতিহাসের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে হতে যাবে। আজকে রবীন্দ্রনাথের যে সময়কাল, আজকে সেটা নেই। ফলে সেটা তো হারে মজ্জায় ওই সমাজ ইতিহাসটা তো থাকবেই, থাকবে। ইচ্ছে করলেও থাকবে, না ইচ্ছে করলেও থাকবে। আচ্ছা, বাহ। মানে তুমি বা আমি যে সময়কালে দাঁড়িয়ে আছি, রবীন্দ্রনাথ বা বিহারীলাল চক্রবর্তী সেই সময়কালে দাঁড়িয়ে ছিলেন না, কিন্তু তাদের সময়কাল তাদের হারে মজ্জায় থাকবে, আমাদের সময়কাল আমাদের হারে মজ্জায় থাকবে। বাহ, খুব সুন্দরভাবে দিদি পর্যবেক্ষণ করছেন এবং অনেকেই দেখছেন। সঞ্চালী রায় লিখছেন যে আমি খুব শিখছি কবিতার বিবর্তন খুব ভালো। গৌতম দা দেখছেন, আরও অনেকে, সৌমেন দা দেখছেন। সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি ইন্দ্রাণী মুখোপাধ্যায় মহাশয়া। আপনারাও কিছু প্রশ্ন করতে পারেন, তো আপনারা দেখুন, আলোচনা চলবে। তো দিদি একটা কবিতা শুনবো আপনার তো অনেক বই, প্রচুর বই, আচ্ছা। প্রচুর লেখালেখি। একটু বইটা দেখান দিদি দর্শকদের। এই বইটা কত সালে বেরিয়েছিল মোটামুটি? এটা হচ্ছে 23-এ, 2023-এ। এইটাও 24-এ। 2024-এ দিদি প্রচুর বই আছে কবিতা, অনেক কটা বই দিদি আমরা আস্তে আস্তে পড়তে পড়তে আপনাদের সামনে বলবেন। তো এখন দিদি ইন্দ্রাণী কবিতা পাঠ করছে, ইন্দ্রাণী কবিতা আমরা শুনি, বলবো দিদি। মন্থন। ক্লান্তি আসে, চোখ দুটো বুজে যায়, অন্ধকার দিঘি জল, টলটল স্রোতের গায়ে অদ্ভুত শিরায় নীল মেঘ, দূরে জলে ছোট্ট কটি তারা, সপ্তর্ষি মণ্ডল মৃগশিরা। বন্ধ চোখে এত কিছু দেখা গেলে বড় স্বাদ হয়, দেখে নি অবুঝ মায়ায় ঘেরা মন। মায়া আলো মেখে নিয়ে খেলে ছেলে দুটো, অনন্তের জল এসে বসে নামাতে। মা ও আমি ঝগড়া করি, হয় সমুদ্র মন্থন, তুমিও হাজার হাতে বাজাও গর্জন, সুর এসে ডেকে যায় বাড়ি ও বারান্দায়। 2, মন খারাপের মতো সামান্য অভাব ও অভিযোগ ধীরে সুস্থে ঢুকে পড়ে উঠোনে বাগানে। অসুখ তো নয়, শুধু খোঁজা, ভূতগ্রস্ত অবুঝ পাগলামি। কি ভীষণ সে বালাই, যার প্রতিটি কাজের ফাঁক ফোকরের ধুলো উড়িয়ে দিয়েই নুড়ি পুঁতি নিজের করটি। অতটা সহজ নয় মাটিতে ছড়ানো খোসা থেকে জীবনের স্রোতটুকু বোঝা। 3, মাথা ভর্তি গুঁড়ো গুঁড়ো মেঘ হয়ে আছে, নীলাভপুঞ্জের গায়ে কিছু দীর্ঘ সুতো ছেঁড়া, ভেসে চলে যতক্ষণ দিগন্তে পূর্ণিমা। আমাদের গায়ে শুধু পরে তার ছায়াটুকু। গাছে গাছে নয়নতারার পাতাপত্রে তোমার আমার মুখে সামান্য কিছুটা মুঠো করে তুলে নিই মেঘ ভেবে তুলো। ছায়াঘরে রাত বড় শুনশান, চিন্তাগুলো কথা হয়ে ঘোরে অন্তর্লীন সম্পর্কের শেষে। সুতো ধরে ধরে হেঁটে যাওয়া সারাটা জীবন সীতার আঙিনা, গণ্ডি কেটে বেরোলেই অলক্ষ্মী ও প্রজাপতি একসাথে হাঁটে ওড়ে। পূর্ণচাঁদ এসে বসে পড়ে সুরে বা মাথায়। শব্দ পাই কখন স্বপ্নের তারা খসে গেছে, তারই কিছু কুড়িয়েছ তুমি। তারাখণ্ড গেথে গেথে অনন্য বাগান আর সাঁকোর ওপারে ঝিল, আমি তার জলটুকু ছোঁবো বলে হেঁটে চলি প্রতিটি দুপুর। চোখের আড়ালে থাকে শব্দের ছায়ারা, পিছু ফিরি, কলরব যায় থেমে, গাছপালা নড়ে চড়ে ফিসফাস, দেখি সুদীর্ঘ সাপের মতো পথ পড়ে আছে। রোদের দিকেই খোলা পিঠ, এলো চুল, পিছনেই ফিরে যেতে স্বাদ হয় সকলেরই। বুকের ভিতরে হাঁটে শামুকের ছানা। অসাধারণ। রাগদেশ। আকাশের মতো নীলে নদী বেঁধে দেখিনি কখনো, প্রচণ্ড জলের তোড়ে কিভাবে ভাসন্ত ধুলো ঝড়। বুঝিনি কেন যে এত কথালীন কাছাকাছি এলে থেমে যায় অসম্ভব বিকালের গল্প পরস্পর।
বিকালের কথাবার্তা আলো ছায়ার পাশে হাঁটে, নদী তীর বসে নেয় অবিশ্রাম জললতা ঘ্রাণ। সন্ধে হয়, আলো ছায়া থেকে আলো তাপ ছেঁকে নিয়ে মনে ঘরে ফেরে, সারা রাত ধরে চলে উজ্জ্বলতা স্নান। স্নানের পরেই জানি পাওয়া যায় অনিবার্য মন, হৃদয়ে হৃদয়ে মিশে মন্থনের নীল অকারণ। কারণের শেষে বসি, থেমে যাই, চলাটিও শেষ, শেষের শেষেই ওরে চলনের বিরহ নির্জন, নির্জন বিরহময়, বড় বেশি একাকিত্ব জ্বর। উত্তাপের ঢল বেঁধে আসে মগ্নতা ভূমি, বোধেরও অতীত বোধে ডুবে যায় আশির নখর, চেতনার জটে তবু জেগে থাকো অচেতন ধুনি। প্রতিটা গল্পেই কিছু মোর ও মুহূর্ত আনাগোনা, অবশেষ রেখে যায় রাগ দেশে বৃষ্টি ও রোদ্দুর। অনুরাগ আসে তার পিছু পিছু অনুভূতি রঙা, দুজনের মধ্যে রাখে একটিমাত্র রঙের ঘুঙুর। ঘুঙুরেও রং বাজে, বেজে যায় দুজনের ফাঁকে, দুজনের পথ তাই ক্রমাগত দুটি দিকে বাঁকে। সাধারণ দিদি, আমার মনে হয় কোনো জায়গায় পড়েছিলাম আপনার প্রিয় কবি মানে শঙ্খ ঘোষ। আপনার প্রিয় কবিদের কথা শুনবো, এবং আরেকটি আমার যেটা প্রশ্ন, যে লেখালেখির ক্ষেত্রে পড়াশুনোটা কতটা জরুরি? একদম পুরোটাই জরুরি, করতেই হবে, করছি। নইলে তো ওই যে বাউন্ডারি ভাঙা যাবে না। যাবে না। তা আপনার প্রিয় কবিদের সম্বন্ধেও শুনি। হ্যাঁ, প্রিয় কবিদের স্যারের কবিতা তো অবশ্যই, হ্যাঁ, সে তো সকলেরই, সকলেরই। তবু আমি সেটা পরে বলবো, সে আমি সুধাংশু সেনের প্রসঙ্গে পরে আসবো, সে যেহেতু সাথে অনেক প্রশ্ন আছে। তো আপনি আপনার প্রিয় কবিদের মানে ওভারঅল আমি বলছি, দেশি বিদেশি সবকিছু মিলিয়ে। আমি আমার বাংলার কবিদের কথাই বলি। অবশ্যই স্যার মানে শঙ্খ ঘোষ, অবশ্যই জয় গোস্বামী। আমার ভীষণ কবিতা ভালো লাগে। ভালো লাগে সমরেন্দ্র সেনগুপ্ত, ভালো লাগে দেবারতী মিত্র, খুব ভালো লাগে, খুব ভালো লাগে মল্লিকা সেনগুপ্ত, খুব ভালো লাগে। মানে যাদের কাছে আমি শিখেছি তাদের কথা বলছি, আমি এদের কবিতা পড়ে পড়েই শিখেছি। রবীন্দ্রনাথ তো আমাদের সর্বজনবিদিত, জীবনানন্দ, আমি বারবার বলছি জীবনানন্দ তো শিখতেই হবে। জীবনানন্দকে, সুধীন্দ্রনাথ দত্ত যদিও আপাত কঠিন, কিন্তু সুধীন্দ্রনাথ দত্ত খুব শিক্ষণীয় একজন কবি। বুদ্ধদেব বসু, অবশ্যই। আপনি কি শঙ্খ ঘোষের কবিতা পড়তে চাইছিলেন? আমি শঙ্খ ঘোষের কবিতা পড়তেই পারি, কিন্তু স্যারের কবিতা তো সবাই পড়ো তোমরা, কিন্তু আমি একটু সুধাংশু জেঠুর কবিতা পড়তে চাই। আচ্ছা, আমরা যেটা জানি দিদির কাছে শুনবো, যে কবি সুধাংশু সেন একজন বিশিষ্ট কবি। যেই প্রশ্নটা আমি পরে করবো দিদির কাছে। তো এই কবি সুধাংশু সেনকে খুব কাছ থেকে দেখেছেন ইন্দ্রাণীদি, এবং ইন্দ্রাণীদির কাছ থেকে জানবো যে তার জীবনের কথা, তার যাপনের কথা, এবং কতটা সুধাংশু সেন এবং মৃণাল বণিক, বিমান চট্টোপাধ্যায়, এবং সেই সময় তারা কতটা আধুনিক ছিলেন। তাদের লেখা আমরা যদি এখনও পড়ি, আজ থেকে 30-40 বছর আগের লেখা, যে কতটা আধুনিক এবং কতটা তাদের পড়াশোনা ছিল। তো সেই সবই কথা ইন্দ্রাণীদির কাছ থেকে জানবো। তো ইন্দ্রাণীদিও খুব কাছ থেকে দেখেছেন সুধাংশু সেনকে, এবং সুধাংশু সেনের জন্ম শতবর্ষ আমরা পার করে এলাম, সে সম্বন্ধেও কিছু কথা শুনবো। দিদি, কার কবিতা পড়ছেন এখন? একটু স্যারের কবিতা একটা পড়ি। সুধাংশু সেনের না, শঙ্খ ঘোষের কবিতা পড়ি। ঠিক আছে। গৃহস্থ সন্ন্যাস, কবি শঙ্খ ঘোষ। চৈত্রী ছিলে ঈশান ঝড়ের বিষম প্রতীক্ষায়, আচমকা এক বাঁকনি এসে ছুটল অনেক দূরে। দিগদিশাহীন ঘুরছ এখন পদবিপথের ধাঁধায়, আকাশ জোড়া আকাট এরোদ্দূরে। সঙ্গ দেবার জন্য কোনো হাত নেই আর কোথাও, সঙ্গোপনের মন বুঝবার মন। কিসের উপর ভর করেছ হদিস তো নেই তারও, দাহর পরে দাহই অনুক্ষণ। ভুলটা ছিল কোথায় তবে? ছিল ঘরের কোণেই, অবোধ কোনো টান ছিল না গৃহস্থ সন্ন্যাসে। প্রশ্নটা তো এই নয় যে কেমন আছো তুমি, প্রশ্ন ছিল ওরা কেমন আছে। এটা একটা আমার খুব মনে হয় যে শঙ্খ ঘোষ চলে যাওয়ার পর যে একটা অভিভাবকহীন বাংলা কবিতা জগৎ মনে হয়, এবং বিভিন্ন সময় কিন্তু তিনি প্রতিবাদ করার সময় প্রতিবাদ করেছেনও, এবং সেটা অবাক লাগে যে এই সময়ে অনেকেই এটা খুব শিক্ষণীয় যে উনি প্রতিবাদের কবিতাও লিখিয়েছেন, আমাদের দিশা দেখিয়েছেন। এইরকম মানুষের আমরা এখন অভাব। বাংলার বিবেক মানুষই নাম দিয়েছিল, বাংলার বিবেক। সত্যিতে এবারে আমি কবি সুধাংশু সেনের কবিতা পাঠ করছেন। অধিগমন কবিতাটি আমার চোখ জখম হয় কবিতা গ্রন্থ থেকে নেওয়া। আমার দুটি চোখ আমি রেখে যেতে চাই অন্ধকারে ঘুমন্ত একটি পায়রার জন্য।
চিরহতাশার মধ্যে যার জন্ম এবং আলোর চুম্বনের ভালোবাসার স্বাদ যার একমাত্র প্রত্যাশা। সুন্দর ঝনবনে অশ্রুর বিন্দুর মতো আমার দুটি চোখ একদিন উচ্ছ্বসিত হোক তার চোখের ঝিল্লির উপর। আমি দাঁড়িয়ে রয়েছি আই ব্যাংকের কিউতে এবং সবাইকে বোঝাতে চাচ্ছি আমি ছিলাম তিসি ফুল, আমি ছিলাম সূর্য নদীর দেশে, কিন্তু আমার চোখে ছিল না বালি কিংবা পাথর, আমি ছিলাম মাটি এবং দুব্ব ঘাসের। আমার দুটি চোখ আমি রেখে যেতে চাই অন্ধকারে ঘুমন্ত পায়ে হাঁটা একটা রাস্তার জন্য। এবং জেঠু, সুধাংশু জেঠু কিন্তু এটাই মনে করতেন, মানে আমি বলছি একটু ছোট করে বলে নিই। যখন মানে আমি দুর্গাপুরে আমরা ডিপিএলে ছিলাম, তো ডিপিএল থেকে বাবা বাড়ি করে বিধাননগরে এলেন। বিধাননগরে আসার পর আমাদের পাড়াতেই এক প্রান্তে জেঠু বাড়ি ছিল। তো একটা সূত্রে আমরা সেই খবর পেলাম, মানে জেঠু ছিলেন বরিশাল জেলার মানুষ আর আমার মাও বরিশাল জেলার মানুষ। সেই সূত্রে যোগাযোগ, মাকে জেঠু মাকে বোন বলে ডাকতেন। এবারে ওই দাদা বোন, এরপরে আমাদের যাতায়াত হলো। এবং যে আমার তখন কবিতা লেখার খুব নেশা, খুব লিখি, কিন্তু কারোকে দেখানোর নেই, লজ্জা পাই কারোকে বলতে দেখাতে। তখন জেঠু বললো তুই আমাকে দেখাবি, যা লিখবি আমাকে দেখাবি। এই হচ্ছে জেঠুর সঙ্গে সূত্রপাত। এবং আমি দেখিয়েছি বলে না, এবং জেঠুকেই শোনাতাম সব কবিতা, প্রথমে জেঠুকেই শোনাতাম যে জেঠু এইটা লিখলাম ওইটা লিখলাম। জেঠু আবার কবিতার কথা কিছু বলতো। এরকম আমাদের সাহিত্য সভা চলতেই থাকতো দিনের পর দিন। আর কখনো তার সাক্ষী আমার বাবা, কখনো মা, কখনো মৃণাল কাকু, বিমান কাকু, কখনো বা পুরো সবাই মিলে জেঠুর ছাতে সাহিত্য সভা করতো। সে মানে বছরের অনেকগুলো দিনই সবাই জানেন, যারা মৃণাল কাকু তো নেই, বিমান কাকু টাকু যারা রয়েছেন পুরনো মানুষ, স্নেহাশিস, সৌমদা, এরা প্রত্যেকেই সেই সবাই আসতেন। নয়নও এসেছে কখনো, মানে কে আসেনি, শিল্পাঞ্চলে সবাই এসেছে। জেঠু জন্মদিন উপলক্ষে পুরো শিল্পাঞ্চল চলে এসেছিল, মানে জয়া মিত্র, ওইদিকে ঈশ্বর ত্রিপাঠী, কবিরুল ইসলাম প্রায় জেঠু বাড়ি আসতেন এবং থাকতেন। তার সঙ্গেও আড্ডা হতো। মানে এরকম আমাদের একটা আড্ডা চলতেই থাকতো। এবং সেটা দীর্ঘ, আমি চাকরি পেলাম 2000 সাল নাগাদ, সেই পর্যন্ত চলেছে আর কি। প্রায় 92 সাল থেকে ওই পর্যন্ত আমাদের এরকম চলতো। তো ওই জেঠু সত্যিই যেন নিজের চোখ সকলের মধ্যে প্রবাহিত করে দিতে চাইতো এবং সকলকে কাছে টেনে নিত। মানে স্নেহাশিসও তো অনেক ছোট ছিল তখন, আমি অনেক ছোট ছিলাম। এই আমার শান্তনু বাগচি, মানে আমার হাজব্যান্ড এখন, ও অনেক ছোট ছিল, আমরা সব ছোট ছিলাম। এবং আমাদের সঙ্গে জেঠুর কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। মানে এই কথা আজকে স্নেহাশিস উপস্থিত থাকলেও বলতে পারতো আর কি, মানে আমাকে সাপোর্ট করতো। আর কাকুদের সঙ্গে তো জেঠুর থাকবেই সম্পর্ক। এবং আমার ওই জন্য কাকু, আমি এদের কারোকে দাদা বলি না, আমি সবাইকে কাকু বলি, কারণ সব জেঠুর সঙ্গে সূত্র ধরে পরিচয়। যেমন আরেকজন কাকু ছিলেন রজত শুভ্রগুপ্ত, তারও কবিতা আমার একটা পড়ার ইচ্ছে রয়েছে। হ্যাঁ, তারপরে সুবীর ঘোষ একটা সংকলন করেছিলেন। মানে আমি বইগুলো এনেছি, আমার কাছে প্রচুর পুরনো বই রয়েছে, সেটা প্রাণ ধরে কারোকে দিতে পারি না। না আমাদের আর্কাইভ করছে দিদি, একটা কথা বলি, আমি তো একটা আর্কাইভ করছি, তো আপনি জানেন, তো সেই আর্কাইভে দেবেন কিছু বই, পুরনো যদি কিছু বই থাকে, অনেক এক্সট্রা থাকলে দেবো। আর একটাই আছে, সেটা আমার পরবর্তীকালে দিয়ে দেবো। ছেলেরা কে জানে কি করবে জানি না। না, সেটা একটা সমস্যা চলতেই, আমাদের পরবর্তী প্রজন্ম কি করবে তো আমরা জানি না। সেটাই, এই যে এইটা যেমন সুবীর ঘোষের করা একটি সংকলন। অনেকেই দেখছেন, চন্দ্রবলী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, উনি অমেয় পত্রিকার সম্পাদক, খুব ভালো লাগছেন। অনেক গৌতম দাও দেখছেন। নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত রবিবারসরীয় সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি ইন্দ্রাণী মুখোপাধ্যায় মহাশয়। দিদি, রজত কাকুর একটা কবিতা পড়বেন। এই দেখেন। বাহ, আচ্ছা, উনি কি এখন চণ্ডীদাসে থাকেন? না, উনি মারা গেছেন। ওই আমাকে আমাদের রণজিৎ গুহদা এই বইগুলোর কথা খুব বলছিলেন, তো আমি এই পুরনো বই খুঁজতে সমস্তগুলো পেয়েছি। কলমের দিকে, রানওয়ে কবিতাটার নাম। কলমের দিকে কাগজ ছুটে আসে, এই অসংযুক্ত বাক্য যারা ব্যবহার করে, যারা একটি নিয়মিত কম্পনের অপেক্ষায় থাকে অপলক। রানওয়ের বিন্দুর দিকে বুকের নিয়মিত শব্দ বেমালুম ফর্সা করে মধ্যবিত্ত পর্দার তবুও উদাসী হাওয়ায় সম্ভ্রান্ত দুখানি পা, দৃশ্যত কোনো অবয়ব নয়,
কোনো নাম নেই, এক নির্দিষ্ট আলোককণার কম্পন। বুঝতে পারে ধীরে ধীরে কখন সারা আকাশ, গাছ, মাটি, জল কাঁপিয়ে রানওয়ের ওপর যা আছড়ে পড়বে সে। কবি রজতশুভ্রগুপ্তর কবিতা পাঠ করলেন। আচ্ছা দিদি, একটা প্রশ্ন আমি করি, যে আমরা যে সময় কবিতা লিখেছি, ছোটবেলায় লেখালেখি সূত্রে এসেছিলাম, তা আমরা কবিতা লিখে দেখাতাম, বা বিভিন্ন অনেকে আমাদের বলতেন যে এটা হয়নি, বা এরকমভাবে লেখো, গাইড করার মতো। তা আজকে নবীন প্রজন্মের মানুষজনরা কি সেইভাবে কি কারো কাছে যাচ্ছে বা কিছু করছে, মানে সেই স্কোপটা রয়েছে? হ্যাঁ, সেটা কমে গেছে মনে হয়, কিন্তু আসলে মিডিয়া অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। তখন আমাদের তো কোনো মিডিয়া ছিল না, কোনো মানে ফোন ছিল না। কোথায় আমাদের হাতে ফোন তো এসছে 2000-এর পরে। তার আগে পর্যন্ত ফোন খুব কম ছিলই না মনে হয়। ইয়ে ফোনগুলো বোধ হয় 99, 2000, 2001 এরকম। এবারে ফেসবুক এসবই ছিল না, কিছু ছিল না। আমাদের তো মানুষজন ছাড়া কোনো উপায় ছিল না। আসলে হাত ধরার প্রয়োজন ছিল, দরকার, কিন্তু সেটা মানে যে লিখছে তার সেই আকুতি থাকতে হবে। আরেকটা কবিতা পড়ি, রজতশুভ্রগুপ্ত। যেহেতু রজতশুভ্রগুপ্ত, সুধাংশু সেন, আমরা তো রয়েছি, আমরা নিজেদের কবিতা পড়ি। তো এরা যারা নেই আজকে, মৃণাল, বণিক, হ্যাঁ, তাদের কবিতা দু একটা যদি শোনাতে পারি, সেই জন্য আমি আরো বইগুলো আনলাম। না, খুব ভালো করেছেন। সেই হাত মানেই রাগ নয়, জন্মান্তর পথ দেখায়। হাত মানেই বেহাত নয়, প্রতিক্ষণে সঞ্চয় করে। হাত মানে ধ্বংস নয়, তিলে তিলে গড়ে তোলা। হাত মানে শুধুই নয় হাত, একটি হাতের পাশে আরেকটি হাত, ঘামে ভেজা রমলার হাত। তবুও ঘাম মানেই রমলা নয়, একটি হাত খোঁজে শুধু আরেকটি হাত। হ্যাঁ, কবি সুধাংশু সেনের কবিতা আবার পাঠ করছেন? হ্যাঁ, শীতের জ্যাকেট। এত গরমে একটু শীতের জ্যাকেটই পরে ফেলি আমরা। ভুবনের রোদ্দুরে তোকে আজ ঝুলিয়ে দিলাম আমার শীতের জ্যাকেট। ভেবে দেখ কি আছে তোর, ওয়ার্ড্রোবের ভিতরে ছিলি, কতকাল ছিলি। উৎসবে উৎসবে বহু ব্যবহৃত কোমল সত্তার মতন তুই তো এখন পাটল বর্ণ, ছেঁড়া ছাল, না জলুস না মেধা, একটা পশম সভ্যতার নাম মাত্র, রিফু শিল্প। মেঘের চুল হঠাৎ কিটে খাওয়া। শীত আমাদের নিষিক্ত করলো আগুন এবং গলিত লোহা। আমরা তৃণ প্রান্তরে এসে সীমন্তের পাঠ শুনলাম। এবারে কড়া ঠান্ডা এসে ঢুকে গেল নিঃসঙ্গতার ফোকরে। জামা এবং পাতলুনের ফুঁকো দিয়ে প্রচুর ধুলো। পৃথিবী, তুমি কি এই উস্কো খুস্কো মুখের দিকে তাকাবে সহজে? উত্তুরে কঠিন হাওয়া, তুমি কুয়াশার নদী হও, কিংবা মরা পাতাদের উড়িয়ে নিয়ে যাও, যেদিকে খুশি যাও। আমার আপত্তি নেই, কিন্তু উড়িয়ে ছুঁড়ে দিও না আমার হেটমুন্ডো জ্যাকেট। আমাকে এক্ষুনি যেতে হবে এক শিশু নিকেতনের আঙিনায়। এক ঝাঁক গোলাপ নাচ শুরু করে দিয়েছে, শীতার্ত অষ্টরেখায় কাঁপছে সুরের ঝর্ণা। আর আমার বোতামহীন জ্যাকেটটির জন্য অপেক্ষায় কাতর আমার সাইবেরিয়ার বন্ধুরা, যারা এই মাত্র এসে পৌঁছলো। কত আধুনিক, সত্যি তাই, কত আধুনিক সেই সময়। দিদি, আমি আরেকটা প্রশ্ন করব, একটা পাঠক হিসেবে, যে কবিতা, প্রথম কথা, কবিতা আপনার কাছে কিভাবে ধরা দেয়? আর দ্বিতীয় হচ্ছে, কবিতার প্রকাশ কি সহজ সরল হবে না দুর্বোধ্য হবে? অনেক পাঠকই বলেন যে অনেক কবিতায় বুঝতে পারছি না, দুর্বোধ্যতা লাগছে। সেক্ষেত্রে কি পাঠককেও দীক্ষিত হতে হবে? আপনার কি মত? কবিতার কিভাবে আসে, প্রথম পয়েন্ট। কবিতা আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে একটা জারণ ঘটে ভেতরে, একটা অন্তর্লীন। এই আমরা কথা বলছি, সংসার করছি, স্কুল যাচ্ছি, এর মধ্যে মধ্যে না তার সঙ্গে কিছু বই পড়ছি, যা পাই তাই পড়ি আর কি। পড়তে পড়তে কিছু একটা জারণ ঘটে, মানে একটা ফিল হয় যে এবারে কবিতাটা লিখতে বসলে হবে। এবারে তখন প্রথম একটা লাইন ধরা পড়ে। তখন যদি আমি কাগজ কলম বা মোবাইল নিয়ে বসি, তাহলে প্রথম একটা লাইন ধরা পড়ে। সেই লাইনটা ঘিরে ওই শব্দের মেঘগুলো জমতে থাকে, নিয়ে কবিতাটা হয়। কবিতা লিখিও কেমন আমি বলছি, কবিতাটা একটা
হওয়ার পরে আমার যে সময় হচ্ছে সে সময় তো আমি খুব একটা মানে খুব বুদ্ধি করে তো ব্যাপারটা হচ্ছে না, হচ্ছে ওটা। এবার তখন তারপরে ওটাকে ফেলে রাখা উচিত, সেই কবিতাটাকে ফেলে রাখলে তখন একটু বুদ্ধিও উদয় হয়, যে যদি কোনো বৈজ্ঞানিক অসঙ্গতি রয়ে গেছে বর্জন করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তুমিও তো কবি, তুমিও সেটা জানো যে এটা এইভাবেই কবিতাটা গড়ে ওঠে এক এক করে। আচ্ছা, আর আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কবিতার ভাষা কি দুর্বোধ্য না সহজ? পাঠক হিসেবে, পাঠকের কথা, পাঠক অনেক বলে যে আমরা বুঝতে পারছি না, বা কবিতা ধরো, এই যে ধরো কবিতার বিষয় কেমন, সেই বিষয়ের মতো বিষয়ের সঙ্গে তার ভাষাটা যাবে। তুমি যখন মা কালীর দর্শন লিখছো, যে মায়ের দর্শন কি, মা কেন কালো কেন, তো তার ভাষা তো একরকম। আবার তুমি যখন লিখছো তোমার ব্যক্তিগত প্রেমের কথা, তখন তার ভাষা এরকম নয় যে দুর্বোধ্য কবিতা, দুর্বোধ্য মানেও দুর্বোধ্যতার মধ্যেও যদি মানে সংকেত এবং সংকেতময়তার গভীরে ঢুকে যাওয়ার ব্যাপার থাকে, তাহলেও সেটা কিন্তু যদি কেউ সেটাকে আত্মস্থ করে ওর মধ্যে ঝাঁপ দিতে পারে, তাহলে হ্যাঁ খুঁজে পেলে, তাহলে সেটা কোথায় দুর্বোধ। এবং প্রতিটি সময়ে, যেমন রবীন্দ্রনাথের কবিতা দুর্বোধ্য ছিল সেই সময়, কারণ সময়টিকে অতিক্রমী ছিল। কবিতা সেই সময় বদনাম হয়েছিল যে রবীন্দ্রনাথের কবিতা বোঝা যায় না, কিন্তু তা তো বোঝা কি যায় না, আমরা জানি জীবনানন্দের কবিতা তো এখনো কিছু কবিতা তো বোঝাই যায় না। তার কারণ হচ্ছে এটা প্রত্যেকের সময় থেকে এগিয়ে পরবর্তী সময় বুঝতে পারে সেটা। এবং ওই যে সংকেতময়তার গভীরে ঢোকার জন্য যে পাঠক, তাই সেই পাঠককেও খানিকটা এগোতে হবে। তুমি হাতটা বাড়ালে আরেকটা হাতে সে তোমার হাতটা ধরতে পারবে না। তুমি হাত না বাড়িয়ে বসে আছো কোনো চেষ্টা না করে, তাহলে তুমি কোনো একটা শিল্পের কানাটুকু ছোবে কি করে? প্রতিটা শিল্পের কিছু প্রকরণ থাকে, সেই প্রকরণটাকে তো তোমাকে মানতেই হবে। অবশ্যই খুব সুন্দর। আচ্ছা, আরেকটা আমার প্রশ্ন, যে কবিদের কি সমাজে, কবিতা দ্বারা কি সমাজ বদলানো সম্ভব, বা আমার আরেক অন্যভাবে যদি বলা যায় যে কবিদের কি কিছু সমাজের প্রতি দায় আছে? অবশ্যই সামাজিক মানুষ, দায় আছে। এবারে সমাজ বদলানো সম্ভব কিনা, সমাজের বদল আরও বেশি তীব্রতর করা সম্ভব, কারণ আমরা নজরুলের কবিতা বা সেই সময় যে কবিতাগুলো, যে চারণ কবি মুকুন্দ দাস কীরকম মানে সেই গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে বেড়াতেন এবং মানুষ উদ্বুদ্ধ হয়ে উঠত। নজরুলের কবিতায় মানুষ বিদ্রোহে পাগল, কিন্তু সেই বিদ্রোহ ছিল, তার সঙ্গে কবির গান, কবির লেখা তাকে আরো উজ্জীবিত করেছে। কিন্তু বিদ্রোহই নেই, সেখানে কবির লেখা কি করে সমাজ বদলাবে? যদি থাকে বিদ্রোহের আঁচ, সেখানে যদি সেই লেখা পড়ে মানুষ উদ্বুদ্ধ হতে পারে আরো বেশি করে, আমার এটা মনে হয়। না খুব সুন্দর, আমার এটা মনে হয়। তাই হোক, আবার কবিতা শুনবো, আপনার নিজের কবিতা শুনবো। বইটা একটু দেখে নিই, এই বইটা, এটাও দেখেছিলাম মনে হয়, অপেক্ষার এই বই। ডুবুরি কবিতাটার নাম। তুমি খুব রং হয়েছে আছো ভ্রমণ সময়ে, বেড়ানোর ভাজে নদী, পাহাড়িয়া ঝর্ণা, খাদ, যত দূর চোখ যায় শুধুই পাথর স্তূপ, পাশে তুমি অভিমানে নিবিড় কাজল, সরলবর্গীয় কিছু গাছের সবুজও আছে আমাদের দূরবর্তী ঘরে, পাকদণ্ডি হেঁটে গেলে হাসি খুশি মুখ, জলে রাখোর সব সজল। তুমি সেই পাথরের ঘন কালো রঙে ডুবে একা অভিমানী হতে জানো। আমি রং উথাল পাথাল হওয়া দেখে মন খারাপের সেই খাঁচাটার কাছে কাছে ঘুরি, ভাবি সব লোহার গারদ কেটে এইবার ধরা দেবে বুঝি, ভাবনা তো খাঁচায়, আমি সেই খাঁচার পাখির বুকে টুক করে ঝরে ডুবে উড়ে যেতে চাই। রবীন্দ্রপক্ষ চলছে, রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর। চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায় লিখছেন, খুব ভালো লাগছে। অনেকেই দেখছেন, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের কিছু প্রশ্ন থাকলেও করতে পারেন। রবীন্দ্রনাথ কবিপক্ষ বলে বলছি। জিটি রোডের মোড়টা পেরোই, বাদিক ঘেঁষে একটু গেলে অন্ধ গলি,
অন্ধকারের দূরত্বকে অতিক্রমের দুঃসাহসটা মুঠোয় পুরে ছুটতে ছুটতে মারিয়ে ঘরের শাসন ঘাসের ছোট্ট বাগান তোমার জন্য সমুদ্র টান অবহেলায় ছাড়তে পারি। নিঃশেষে চাই সমস্তটাই, সুখ দুঃখের অগ্রহণের চুল থেকে নখ, তোমার জন্য তোমায় পরাই তেষ্টা রঙিন অফুরন্ত রাক্ষসী গান। সুরের তীরে গাঢ় হলুদ সর্ষে চরে মেলছে গানের পাগল সবুজ নিয়ম ভাঙা। খাদের দেশে নিয়ম ভাঙার শাস্তি জেনেও বেখেয়ালে তোমায় পড়ি, তোমায় মানি রবীন্দ্রনাথ। বাহ, সুন্দর। আর কি পড়বেন? পড়ুন আরেকটু। একটা কবি, এই কবিতাটা পড়ি, আমার মায়ের জন্য লেখা কবিতা। বাহ। মা, শেষ পর্যন্ত ফিরে এলে বসো, জল টল খাও, পোশাক পাল্টে নাও, সুতি বা মেঘের জামা গায়ে দাও। তারপর কোথায় এত টাকাল বলো, নদীর চরের নীল বটের তলায় কেমন ঘুমিয়েছিলে মা। তোমাকে খুঁজেছি প্রেমে প্রতিটা চোখের তারায়, তলিয়ে তলিয়ে গেছি গন্ধের পাশুটে রঙা, ছুঁয়ে ছুঁয়ে জলজ আঁশের ভীষণ একলা একা মা। লম্বাটে গড়াত ধরে উদাস দেখারা ছবি, পুরনোর ভিড়ে আজও দেখি সেই বাড়িখানা, উঠোনে কুলের গাছ, পরপর আমাদের ঘর, ঠামি ও দাদু সাদলে রামায়ণী সুরে গাপিট মেলানো রোদে মা। এ বাড়িতে অনেকটাই রোদ বেড়ে গেছে, বাটিতে আলাদা রাখো, দিতে হবে ওম কণা কণা। শীতের সময় সেই আলোর পোশাক গায়ে দিয়ে আলোকিত হেঁটে যাবে অবারণ আলো মনোরমা। বাহ, সাধারণ কবি, সত্যি আপনার লেখা খুবই ভালো, সুন্দর। দিদি, এবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, অন্য একটা আমি প্রশ্ন করছি আপনাকে। তো আপনি নিজেও একজন শিক্ষিকা, তো শিক্ষকদের যেটা বলা হয় যে সমাজ গঠনের একটা কারিগর বলা হয়, যেহেতু তারা মানুষ তৈরি করে, তো এবং শিক্ষকের সমাজের প্রতি কতটা দায় আছে, এবং আজকের দিনে যে শিক্ষকের কি কোথাও একটা মান অবমূল্যায়ন হচ্ছে, বা যেভাবে আমরা দেখতাম সেই সময় যে শিক্ষককে একটা প্রণম্য ব্যক্তি, মানে শিক্ষক মানেই আমরা ছোটবেলায় যে রাস্তা দাঁড়িয়ে প্রণাম করা, সেখানে কোথাও কি একটা হ্যাঁ, বুঝতে পারছি না, এখনো আছে সেটা। এটা আমরা যারা, আমি তো ধরো, এবং আপনার পড়াশোনার পর আপনি তো শিক্ষিকা, যেহেতু আপনার অভিজ্ঞতা কেমন, যে পড়াশোনা কেমন হচ্ছে এই সময়? যে না, পড়াশুনো আমার অভিজ্ঞতা, আমার সীমিত পরিসর, কারণ আমি তো দুর্গাপুরেই দীর্ঘকাল জুড়ে আমি বড়ও হয়েছি, এখানেই আমার কর্মক্ষেত্র। তো কর্মক্ষেত্রের কথাই জানছিলেন। কর্মক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা, একজনের সঙ্গে আরেকজনের অভিজ্ঞতা পার্থক্য থাকতে পারে, ব্যক্তিগত অভিজ্ঞতায় সম্মান কিন্তু এখনো আছে। এখনো মাঠে প্রান্তরে আমার স্কুলের আশেপাশে যে ধরো মানা, দামোদরের মানা, এসব অঞ্চলে গেলে যেমন ছেলেরা ঘিরে ধরে আসে, নিজের কথা বলে, নিজেরা তখন বড় হয়ে গেছে অনেক ছেলেমেয়েরা সব, শিক্ষককে এখনো সেই মানই দেওয়া হয়। আর যে বাদবাকি, সেই বাদবাকি হচ্ছে সময়ের দায়ে কিছু ভালো ছেলেমেয়ের যে দুরবস্থার, মানে পক্ষান্তরে এই প্রসঙ্গটাই চলে আসবে, সেই তার সঙ্গে শিক্ষকের যে সম্মান, তার কিন্তু ওটা একটা আলাদা ব্যবস্থাগত বা সমাজগত রাজনীতি, হ্যাঁ, রাষ্ট্র হয়তো নয়, মানে রাষ্ট্র আমি বলতে পারবো না, আমি নিজেও সরকারি চাকরি করি, ফলে আমিও রাষ্ট্রের অন্তর্গত, ওই জন্য আমি বলছি না। ওটা হচ্ছে একটা ক্ষেত্র যেখানে সত্যি আজকে দুঃখজনক যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা কিন্তু কেউই চায় না, ঘটছে, এবং সবাই জানেন সেটা কি ঘটছে না ঘটছে। তবে শিক্ষকের সম্মান নেই এটা আমি মনে করি না, কারণ প্রচুর সম্মান, প্রচুর ভালোবাসা, প্রচুর আদর পেয়েছি আমাদের ছাত্রছাত্রীর কাছ থেকে। আমার যে ছাত্রছাত্রীরা আছে, আগে যে আমি স্কুলে গৌরাণ্ডি স্কুলে পড়াতাম, 5 বছর ছিলাম ওখানে, তারপরে আমি এখানে নডিয়া বীরভানপুর হাই স্কুলে জয়েন করি। এখানেও আছি ধরো 2004 থেকে, আজকে 25 মানে 20 বছরের বেশি। সম্মান এবং ভালোবাসা পেয়েছি। প্রশ্ন আমার আপনাকে করার, যে আমরা যে সময় বাংলা মাধ্যম স্কুলেই পড়েছি, ডিএসপি স্কুলে, দুর্গাপুর ইস্পাত প্রকল্প স্কুলে, কিন্তু এখন তো ইংরেজি মাধ্যম স্কুলেই বেশি মানে দৌরাত্ম্য যেটা বলা যায়। এবং সত্যিকারের যে আমরা বলি যে বাংলা নিয়ে কথা, কিন্তু আমরা যখন নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই ইংরেজি মাধ্যম স্কুলেই ভর্তি করি,
তো সেখানে কি পড়াশুনোর কোনো একটা হচ্ছে যে মান বাংলা মাধ্যম আর ইংরেজি মাধ্যমে? না, বাংলা মাধ্যমে কি হচ্ছে, বাংলা মাধ্যমের যে পদ্ধতি আর এদের পদ্ধতি, মানে পদ্ধতিগুলো একটু আলাদা। এক নম্বর হচ্ছে যে সেই কিন্তু একটা সুযোগ সময় সুবিধা তো- ইংলিশ উঠে গেল না, ওই সময়কালীন থেকে কিন্তু এই ভাঙন। তার আগে পর্যন্ত তুমি দেখো আমরা সবাই বাংলা হ্যাঁ, মিডিয়ামে পড়া, হ্যাঁ আমরা কেউ ইংলিশ মিডিয়ামে পড়া না, হ্যাঁ, আমরা আমরা প্রত্যেকে সরকারি চাকরি পেয়েছি। হ্যাঁ সত্যি তো আমার তাহলে ছেলে তা মেয়েরা না, আমার ওই যে সময়টা মনে আছে ঠিক, মানে আমি যে বছর মাধ্যম, মানে আমার 6 যে বছর ঠিক তার পরের বছর যে 6, তাদের থেকে ইংলিশটা উঠে গিয়েছে। আচ্ছা, ও এখন কি ইংরেজি পড়ানো হয় না? না না, এখন 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 আবার চালু হয়েছে, আচ্ছা, কিন্তু ওই সময়টাই ভাঙনটা ধরে গেল। ফলে একটা মধ্যবিত্ত শ্রেণী ভাবলো যে সত্যি তো ইংলিশ ছাড়া হবে না, তাহলে ইংলিশ উঠে গেছে, সুতরাং স্রোতটা ওইদিকে চলে গেল। একবার চলে গেলে আবার ফিরে আসাটা কঠিন আছে, আসবে হয়তো। দিল্লিতে তো সবাই সরকারি স্কুলেই পড়াচ্ছে এখন, মানে এত উন্নতি করেছে সরকারি স্কুল। আবার হয়তো সেই স্রোতটা এদিকে আসবে, সময়ের ব্যাপার। স্রোতটা একবার চলে গেলে আবার ফেরত আনা কঠিন, এটাই আর কি। নইলে আমাদের টিচারদের মতো টিচার। না, আরেকটা আমার প্রশ্ন যে দেখুন, সত্যিকার বলতে কি যে আমরা যে সময় পড়াশোনা করেছি সেই সময় কিন্তু অনেক ছেলেমেয়েরা যারা ভালো পড়াশোনায় ছিলেন তারা বলতেন যে আমরা শিক্ষক হব, কিন্তু এখনকার ছেলেমেয়েরা বেশিরভাগই যে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য প্রফেশনে চলে যাচ্ছেন, যে শিক্ষকের প্রফেশনে শিক্ষক শিক্ষিকাতে আসতে চাইছেন। রিক্রুটমেন্ট নেই না, সেটাই, জেনারেল লাইনে রিক্রুটমেন্ট কোথায়? ফলে অন্য পথ দেখছে। আমরাও তো ভেবেছিলাম যে শিক্ষক হব, হয়েওছি। হ্যাঁ, এবং না আমার মনে হয় যে দেখুন, যারা ভালো ছেলে মেয়ে তারা যদি ভবিষ্যতে কিছু একটা পিএইচডি বা কোনো বিষয় নিয়ে করে এবং তারাও যদি পড়াশোনার ছেলে মেয়েদের পড়াশোনায় করান, তো তাদের তো আরও উন্নতি হবে সমাজের ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, সেটা তো একটা সত্যি যে রিক্রুটমেন্টের কথা তো ভাবেই সবাই। ওটা তো একটা পেতেই হবে কিছু না কিছু। যাই হোক দিদি, আমার আরেকটা প্রশ্ন যে আপনাকে তো বিভিন্ন যে সভাগুলো হয়, সাহিত্য সভা, এগুলো কতটা প্রয়োজনীয়তা, এবং আপনাকে তো খুব একটা দেখা যায় না, তো এই সম্বন্ধে আপনার বক্তব্য কি? না, দুটো কারণ। একটা কারণ হচ্ছে কুঁড়ে আমি, প্রচন্ড কুঁড়ে আমি, তারপর ছেলে দুটো ছোট, সেটা একটা প্রধানতম কারণ হচ্ছে কুঁড়েমি। ভেবে রাখি যে যাব এই সভাটাতে তো অবশ্যই যাব, তারপরে যেদিন সভাটা সেদিন মনে হলো আমার আর কি এমন প্রয়োজন, আমি আর কি লিখি, আর দরকার নেই, এরকম আর কি কুঁড়েমি, আর কিছু না। দ্বিতীয় মানে একটা ঘর থেকে বেরোনোর ইচ্ছেটা কম, স্কুল যাই, স্কুল থেকে ফিরি, সেটা তো সত্যি তাই। না দোষ নয়, আমার ক্ষেত্রেও তাই হয়। এবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অফিস, কিন্তু তারপরে আর ইচ্ছে করে না, মানে এক তো শারীরিক অসুস্থতা থাকে, কোথাও যায় না। কিন্তু কতটা প্রয়োজনীয়তা আপনার মনে হয় এইসব? অবশ্যই, মানে অবশ্যই একটা মনে হয় যে মানে খুব অনেক বড় সাহিত্য সভার থেকে ঘরোয়া বেশ কয়েকজনকে নিয়ে একটু বসে একটু খুব ঘনিষ্ঠ পাঠ হলো, কিন্তু একটা কবিতা করে না কারোর বোঝা যায় না কিছু যে কি আদপে হচ্ছে, মানে শুনেও পড়ে বা শুনে কিছু বোঝা যায় না। আচ্ছা, দিশারিদাও দেখছেন, হীরকদাও দেখছেন। হীরকদা লিখেছেন কবির কাছে কবিতা শুনতে চাই, ইন্দ্রাণী দি কবিতা পড়ো। দিশারিদা বলছে নমস্কার, যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। স্বপ্নের করিডোরে পত্রিকা আয়োজিত সাহিত্য আড্ডায় সকলকেই স্বাগত। তা আমরা ইন্দ্রাণীদিকে অনেক বলে আমাকে অনেকেই বলছেন, হীরকদাও বলছেন তুমি ইন্দ্রাণীকে আনছো না কেন। তা আমি বলেছি দিদিকে অনেকদিন থেকেই বলে রেখেছিলাম, দিদি সময় হচ্ছিল না। তো যাই হোক, আজকে আমরা পেয়েছি, দিদিকে হচ্ছে কবিতা শুনবো। আচ্ছা দিদি, এরপরে আপনি কিন্তু মৃণাল বণিককে নিয়ে কিছু বলবেন। আপনি তো দেখেছেন মৃণাল বণিককে খুব কাছ থেকে। নিরন্তর ছুটোছুটি, ঝুল ঝেড়ে ডিভানের মধ্যে কথাগুলো জড়ো করে রাখি। কবিপক্ষের দিন কটি একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এলোমেলো খাতাপত্র সরিয়ে টেবিলটাই তখন প্রাঙ্গণ। একপাশে বকুল গাছ, নিচে ফুল পড়ে আছে, একটি চেয়ার রেখেছি, পাশে বই, হয়তো বা বসেছেন। আমি ঝুল ভর্তি কথাগুলো আঁচলে লুকিয়ে ছুটে যাই। স্প্রে করি জুঁয়ের সুবাস, চোখ মুখ মন পরিষ্কার করে ছেলে মেয়ে ননদের হাত ধরে ধরে ঘুরে তাতা থই থই তাতা থই থই। আজ রবীন্দ্র জয়ন্তী, পুরো বাড়িটাই নেচে ওঠে পাগল হাওয়ায়। দৃশ্য ভেসে উঠল। কতক্ষণ বসে আছি অপেক্ষায়, কতক্ষণ মোবাইল, টিভি, বিজ্ঞাপন অজগরের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছে সর্বাঙ্গ। সাংসারিক কাজকর্ম আর কতটুকু,
পরিশ্রম অল্প, একান্ত নিজের বলতে শুধু নাকটুকু জেগে আছে। বছরের পর চোখ দুটো ভোঁতা, ত্বক সাড়া দেয় না, একটা হাত নেই যে ব্যস্ততা সামান্য আড়াল করে বলতে পারে লড়াই শেষের গল্প। বাহ, অসাধারণ। আমের বাগানখানা পড়ে, পাশে একটা ঝোড়া, বেশি দূর নয়, বাড়ি থেকে বেরোলেই ছোঁয়া যায়। বেনুবন শীষ দিয়ে ডাকে, ঝিরিঝিরি পাতাদের ফাঁকে তিতির পাখির ডানা লুকিয়ে লুকিয়ে বীজ ধান খায়। মানুষেরা একপাশে রান্না করে, জঙ্গলের কোণ ধরে ধোঁয়া ওড়ে, ঠোঙা ভর্তি মুড়িতে মাখিয়ে নিয়ে তেল, গাছতলায় বসে আমরা, মধ্যিখানে অদৃশ্য টেবিল পাতা হয়, গল্প বীজ হাতে হাতে খেলা করে। এই গোল নিবিড় বৈঠকে কেউ কারো পরিবার নয়। অসাধারণ। কতগুলো ইচ্ছা বাস করে ঘেঁষাঘেঁষি, এ ওর পালঙ্কে শোয়, পাশ ফিরে গল্প করে, দুজনের আকাঙ্ক্ষা ছড়িয়ে হাসি গৃহকোণ, যতক্ষণ না বাগান ভর্তি হয়ে ওঠে ফুল ফলে, চালতার শেকড় যতক্ষণ আমের সঙ্গে পেঁচিয়ে পুকুর ঘাটের ঢাল বেয়ে নেমে পড়ে জলে, যতক্ষণ না একটাই বট শিকড়ে বাকড়ে দীর্ঘ ঝুড়িতে পাখির বাসায় ছেয়ে ফেলে সমস্ত উঠান। বট গাছকে জড়িয়ে ধরি, ভাবি ঝুড়ি নামিয়ে তাড়াতাড়ি আসুক। আমিও অসত্য, খুব কাছে ডেকে নিই, ওরাই গল্পের ডানা। রূপকথার রাক্ষসেরা সোনার ভোমরার মতো কৌটোর ভেতর বন্দি থাক। পথঘাট দিনরাত রোদ্দুর সুতোর মতো চকচকে, ওপরে পাতার ছায়া, নিচে ঘাসের সবুজ। ঝড় বৃষ্টি এলে ভেতরে ও বাইরে সনসন করবে হাওয়া, মাথায় চুলের জটা পাক খেয়ে উঠবেই আকাশে, মেঘেরা গর্জন করতে থাকবে কিন্তু ছুঁতে পারবে না। অসাধারণ। হীরকদা লিখছে, অনেকদিন বাদে ইন্দ্রাণীর কবিতা শুনলাম, অনেকে চন্দ্রাবলী দিয়েও লিখছেন, খুব সুন্দর কবিতা লিখছে, সকলকেই আমাদের। আচ্ছা দিদি, হ্যাঁ, আমি যে প্রসঙ্গ একটা কথা বলি এই প্রসঙ্গে, যে আমাদের সম্প্রতি একটা বই বেরিয়েছে যে সাক্ষাৎকার ভিত্তিক, নিম বিমান আনবাউন্ড বলে, তাতে বিশিষ্ট সাহিত্যিক নিম বিমান চট্টোপাধ্যায় সেই সময়কার কথা, মৃণাল বণিক, রবীন্দ্র গুহ এনাদের কথা, নকশাল আন্দোলনের কথা এবং একটা সময় তুলে ধরেছেন। এবং হ্যাঁ গাটা এই বইটা আমার কাছে নেই, সত্যি আমি নিয়েছি। হ্যাঁ, এটা এই যে দেখার দিদি নিয়েছেন, দিদির কাছে প্রচুর বই, এই যে কৃতদাস এবং রাডার, এই বই দুটি বিমান চট্টোপাধ্যায় এবং মৃণাল বণিকের বই। এবং একটি কথা বলি, সেই বইটি এতটাই জনপ্রিয় হয়েছে যে আমাদের দ্বিতীয় মুদ্রণ বেরোলো, এবং কবি মৃণাল বণিকের মেয়েও আমাকে ফোন করেছিলেন কদিন আগে যে জয়ন্তবাবু আমি ওই বইটি কিনে নিতে চাই। তো উনি বইটি নিয়েছেন সম্প্রতি। তো ওই নিম বিমান আনবাউন্ড বইটি খুবই আমাদের একটা হয়েছে। তো যাই হোক, এবার কবি মৃণাল বণিককে খুব কাছ থেকে দেখেছেন ইন্দ্রাণী মুখোপাধ্যায় দিদি। তো দিদি ওই মৃণাল বণিকের কথা কিছু শুনুন। মৃণাল বাবু তো কবিতা লিখতেন, গল্প লিখতেন, এত মানে অসাধারণ একজন প্রতিভা। না, মৃণাল কাকু তো কবিতা লিখতেন, এবং মৃণাল কাকু তো কবি মৃণাল বণিক, এবং গল্প লিখতেন। এই রাডার পড়লে তুমি দেখবে যে কি অসাধারণ প্রতীকময়তায় গল্পগুলো ছাড়িয়ে গিয়েছে সমস্ত ঘেরাটোপকে। হ্যাঁ, এত ভালো বই এগুলো। এই যে বিমান চট্টোপাধ্যায়, কৃতদাস, অসাধারণ একটা বই, বাংলা সাহিত্যের অসাধারণ বই। এবং এইরা মানে আমি এদের সম্বন্ধে বলতে চাইছি যে কতটা আধুনিক ছিল, মানে কতটা মানে যে ইঙ্গিতময় গল্পগুলো, মানে পড়লে মানে মুগ্ধ হতে হয়। শিক্ষণীয়। হ্যাঁ। তো এই মৃণাল কাকুর সাথেও প্রথম পরিচয় যথারীতি সুধাংশু জেঠুর বাড়িতে। সুধাংশু জেঠু তো ওই 2-3টে ভাই ছিল, তার মধ্যে একজন মৃণাল বণিক অবশ্যই, এবং সেখান থেকেই স্নেহ। আমি একটা যখন মৃণাল বণিককে আমি হাসপাতালে দেখলাম শেষ অবস্থায়, মানে তখন আপনাকে আমি দেখলাম যে আপনি ঝরঝর করে কাঁদছেন, মানে শেষ ওনার যখন শরীর নিয়ে আসা হলো, তো আপনাকে আমি তখন দেখলাম। হ্যাঁ, আমি আর তোমার দাদা দুজনেই গেছিলাম, শান্তনু। তো কাকুর ওখানে আমরা প্রচুর গেছি, মানে কাকুর বাড়িতে ইন্দ্রপ্রস্থ। তো একবার প্রথম গেছিলাম সুধাংশু জেঠুর সঙ্গে, তখন ওই কাকিমা অসাধারণ রান্না করতেন, এবং কাকুর কবিতার সহযোগ, আমাদের ছোট্ট আড্ডা, আমরা খুব আড্ডা মেরেছিলাম। ফিরে এসে কাকুকে একটা কবিতা লিখে পাঠিয়েছিলাম আমি, এবং সেই মানে একটা সুন্দর কবিতা আর একটা সম্পর্ক, স্নেহ। কাকু নিজে তো কবি ছিলেন, কিন্তু এবং প্রচুর কবিকে খুব নিরপেক্ষ, মানে আমি যদি কবি হই তাহলে আমার কিছু আবদ্ধতা থাকতেই পারে, আমার মতো না হলে অন্যরকম হলে আমি যদি অ্যাকসেপ্ট করতে না পারি, কিন্তু মৃণাল কাকুর মধ্যে এটা ছিল না। উনি সমস্ত যার যেটা ভালো, তার ভালোটা উনি পরিষ্কার করে বলতে পারতেন।
পরিষ্কার বলতেন যে এরকম সত্যি তাই। হ্যাঁ, আজকের দিনে কিন্তু এটা এত খুব বড় মনের মানুষ, মানুষ ছিল। এটা ভীষণ অনেকেই বড় বলে। মনের মানুষ ছিলেন। এই মানুষগুলোই সেরকম ছিলেন, ফলে আমরা এত স্নেহ পেয়েছি। আমাদের যারা সিনিয়র ছিলেন তারা খুব আমাদের স্নেহ করেছেন। আমি জানি না আমরা আমাদের জুনিয়রদের হাতেই পাই না, ফলে স্নেহ করার অবকাশ কতটা আছে জানি না। না, সেটা তো ঠিকই। সেটা আমি একটা আমাদের সাক্ষাৎকারে বলছিলাম যে এখনকার যারা নবীন প্রজন্ম তাদেরও আসা উচিত যে ইন্দ্রাণীদির মতো মানুষদের কাছে ফোন করা উচিত যারা লিখছেন যে কবিতা কেমন হচ্ছে জানা উচিত। তো দিদি বলুন, আর কিছু বলুন। মৃণাল বলুন। হ্যাঁ, এবারে মৃণাল কাকুর এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনও আপনি সেই সময়। আমি তখন সব জায়গায় যেতাম। এখন যেমন কোথাওই দেখো না, তখন আমি সব জায়গায় যেতাম, ছোট ছিলাম তো। এবারে সব জায়গায় চলে যেতাম, ডাকতো এবং চলে যেতাম। এবং এই মানুষগুলোর ডাক অবহেলা করতে পারতাম না একেবারে। আমি তখন কলেজে পড়ি, মানে ঢুকেছি জাস্ট, উচ্চ মাধ্যমিক জেঠুর সাথে আমার পরিচয় ওই 12-এ পড়াকালীন নাগাদ। তারপরে কলেজ, ইউনিভার্সিটি, পরবর্তীকালে কর্মক্ষেত্র, তারপরে আস্তে আস্তে ব্যস্ততা আর যাতায়াতটা কমে গেল। সত্যি তাই। এখানে হীরকদা লিখেছেন, এই হচ্ছে প্রকৃত আধুনিক কবিতা। দিশাইদা লিখেছেন, শুনলেই বোঝা যায় কবিতার সংসারে ইন্দ্রাণী সত্যই ইন্দ্রাণী। সবাই প্রশংসা করছেন। দিদি, এবার আপনি তো 90 দশকের কবি, তো 90 দশকের কিছু কবিদের কথা আমি শুনতে চাই আপনার মুখ থেকে। মানে আমি ওভারঅল, দুর্গাপুরে নয়, সেই সময়কার আমি বলছি, ওভারঅল কলকাতা থেকে শুরু করে। সবাই তো মানে আমাদের এই যে ধরুন শ্রীজাত, বিনায়ক, আমাদের দুর্গাপুরে খুব ভালো কবি আছেন, সেটা হচ্ছে বিকাশ নায়ক। ওর কথাটা উল্লেখ করা দরকার। আমার জুনিয়র এবং আমার অত্যন্ত স্নেহের বিকাশ নায়ক, এবং সত্যি ভালো কবিতা লেখে। মানে কবিতার যে অন্তর্লীন সত্তাকেও ছুঁতে পারে কবিতা। এবং ওর সঙ্গে, ও আমার থেকে জুনিয়র, কিন্তু ওর সঙ্গে আলাপ আলোচনাটা আমার কিন্তু মানে জুনিয়র বলে হয় না আর কি, বন্ধুর মতো আমরা আলাপ আলোচনাটা করি। ও একটা খুবই ভালো কবি। আমাদের পরবর্তীকালের 90 দশকে তো এখন যারা একদম প্রতিষ্ঠিত কবি প্রত্যেকেই তো 90 দশকের। বিভাস রায়চৌধুরী, যশোধরা রায়চৌধুরী কি একটু আগের, আমি ঠিক বলতে পারবো না, মনে হয় 90 দশকের। হ্যাঁ, এরা সকলেই তো। সেই সময়কার কিছু পত্র পত্রিকার কথা কিছু বলুন। পত্রপত্রিকা সে সময় যেগুলো, আপনি কি নিহাদির সঙ্গে যোগাযোগ? হ্যাঁ, জলপ্রপাত ছিল। হ্যাঁ, আমরা সাহিত্য সভায়ও গেছি। দিশারিদারাও তো আসতো তখন। দিশারিদাও তো সুধাংশু জেঠুর কাছে যেত। হীরকদা। হ্যাঁ, আর কিছু পত্রিকার কথা ছিল? সমকণ্ঠ তো ছিলই। আমাদের দুর্গাপুরের ইস্পাতের চিঠি ছিল। চিঠি আগে তো বোধহয় আসানসোলের দিক থেকে তো রানীগঞ্জে থাকতেন কীর্তিশ চক্রবর্তী, তারপর বোধহয় হ্যাঁ ইয়েতে থাকতেন। এই মানে একক বলে একটি খুব ভালো পত্রিকা বেরোতো কলকাতা থেকে, শুদ্ধ সত্য বসুর পত্রিকা। তারপরে কবিতা পাক্ষিক বেরোতো। তারপরে এই রজত কাকু একটা কবিতার পত্রিকা বার করতো, অজন্তা বলে। তারপরে ওই একটা খুব ভালো পত্রিকা বেরোতো, অনেকগুলো নাম ভুলেও গেছি। পত্রিকাগুলো অনেক কিছুই রয়েছে। প্রতিশ্রুতি বেরোতো, হ্যাঁ, হীরক বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনা। তারপরে প্রদীপ চক্রবর্তী একটা হ্যাঁ বার করতো, কুরুক্ষেত্র। তারপরে দিশারিদার পত্রিকা কবি সভা, শব্দগন্ধ। হ্যাঁ হ্যাঁ, সব অনেক প্রচুর পত্রিকা বেরোতো সে সময়। এবার আপনার কবিতা শুনবো, দিয়ে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। নমস্কার, যারা দেখছেন সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। হ্যাঁ, হীরকদা লিখেছেন যশোধরা 90 দশকের কবি। তো অনেকেই দেখছেন, খুব ভালো লাগছে। তো আপনারাও কিছু প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি ইন্দ্রাণী মুখোপাধ্যায় মহাশয়। ইন্দ্রাণীদিকে আমরা অনেক কল করে পেয়েছি, কিছুতেই আসতে চাচ্ছি। ওর অসীম আমাকে মানে নিয়ে এসেছে আর কি। দিদি, কবিতা শুনবো, বলুন। একটা অশেষ চলমানতা বেঁধেছে সেতুটি, নিরন্তর চলে যায় পশু পাখি পতঙ্গের দল। বিকেলে ফেরার তালে মানুষেরা ফেরে, একটা চলা ওরে অলিক সন্ধ্যায়। নদীটি কি ঘুমের মধ্যেও বুকে নৌকো নিয়ে দোলে? তীরবর্তী বুদ্ধের মূর্তি বেয়ে জল এসে নামে, ছড়িয়ে ছড়িয়ে কাঁটা তার পার হয় উজ্জ্বল আলোর স্রোত। সব গ্লানি যুদ্ধ আগ্রাসন গিলে নেয়, একটাই রোহিত মৎস্য টুক টুক খায় সমস্ত অন্যায়।
আর জমির দখল নেই, ঘর ভাঙার বিষাদ অস্তাচলে আমরা সকলে হাতে হাত ধরে হেঁটে যাই, আমাদের দেশ ঢুকে পড়ে তাহাদের দেশে, একটা মাত্র লাল শাড়ির আঁচলে জল জল করে পৃথিবীর চোখ। পৃথিবীর ঢাল বেয়ে চলা, আজন্ম অভ্যাস মনোমত সময়ের হওয়া সময়ের, কার যে কথায় কার জন্য অন্যের সমুদ্র থেকে ঢেউ শব্দগন্ধ তুলে জলজ প্রাণীর মতো বাঁচা মাথা নিচু, যদি হতে পারো পুতুল বা মৎস্যকন্যা, নীল চোখ সামান্য মনের, পুতুল সংসারে থাকতে থাকতে সন্তানবতী হলে বাজে গান, উৎসবের গ্লাসে উতলে ওঠে সুধা, বীজের শিশু থেকে গাছ তাদের শিকড় ধরে হাঁটতে বেরোন বসুধা, হোক গর্ভপাত, হোক না ধর্ষণ, চিৎকার চুপ, চিৎকার নয় লক্ষ্মী মেয়ে, দেয়ালেরও কান আছে, সুতরাং আরও ধীরে আরও মৃদু সুর, মরে গেলে ক্ষতি নেই, কেন্নদের বংশবৃদ্ধি প্রচুর, কথা নেই কান বন্ধ, কানের মধ্যে মাছির ভন ভন, শুধুমাত্র অভ্যাস বসে কাপড়ের আঁচল জড়িয়ে রান্না থেকে স্কুল, মাথা ভর্তি বৃষ্টি বাদলা নিয়ে বারংবার দৃষ্টিহীন ফিরে আসা, হাত ভোতা, পা দুটি লটপট করে জলে, অফিস ফেরত রং ধাক্কা দিয়ে সেই কবে চলে গেছে, আর নয় পারা যাচ্ছে না এইভাবে, চাকায় সুতোর মতো জড়িয়ে জড়িয়ে বাঁচা, আট পৌড়ে সুতির শাড়ি মাঝে মাঝে ছেঁড়া, ইঁদুরেরা গর্ত খুঁড়তে খুঁড়তে পৌঁছে গেছে বনে, মানুষেরা নেই, কয়েকটি টিলার পরে হয়তো কিছু ফাঁকা আলোকনা, তারপরেও হাঁটতে থাকলে পাওয়া যেতে পারে আশ্চর্য বাগান, কল্পবৃক্ষ, ঝর্ণা। বাহ, সাধারণ, সত্যি তাই। হ্যাঁ, তো দিয়ে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। দিদি, দুটো প্রশ্ন আপনাকে করব শেষের দিকে। যে প্রথম কথা, আপনি নতুন প্রজন্মের কবিদের ক্ষেত্রে কিছু বার্তা দেবেন, আর হচ্ছে যে আপনি যে দুর্গাপুরে রয়েছেন, আমাদের শহরের যে একটা স্বপ্ন বা ভবিষ্যৎ কি, সেই সময় আপনি যেরকম দুর্গাপুরকে দেখেছেন, এখনো কি সেই রকম আছে, নাকি তার কি কিছু পরিবর্তন হয়েছে? এই সম্বন্ধে কিছু বলুন। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে, দুর্গাপুর তো বর্ধমান, মানে বেড়ে চলেছে, দুর্গাপুরে মানুষজনের বসতি বেড়েইছে, সে সময় যা ছিল তার থেকে বেড়েছে, প্রচুর স্কুল কলেজ, একটা এডুকেশনাল হাব তৈরি হয়েছে, হ্যাঁ, কলকারখানা খানিক স্তীমিত বটে, কিন্তু আমার মানে কবি এবং মানুষ স্বপ্নেই বাঁচে। হ্যাঁ, সুতরাং আমি চাইবো যে দুর্গাপুরের সর্বক্ষেত্রে উন্নতি হোক, উন্নতি বজায় থাকুক, দুর্গাপুর আরও সাংস্কৃতিক হোক, আরও শিল্পময় হয়ে উঠুক, মানুষ আরও দুর্গাপুরে এসে বসতি স্থাপন করুক, অবশ্যই কর্মক্ষেত্র তৈরি হোক দুর্গাপুরে, আমার স্বপ্ন এটাই। আচ্ছা, আর নতুন প্রজন্মের কবিতা, আচ্ছা ফেসবুকের কবিতা নিয়ে আপনার কি বক্তব্য? ফেসবুকে দেখো, কবিতা লিখলাম, কবিতা একটা পত্রিকাতে ছাপলো, এটার মধ্যে অনেক স্ক্রিনিং আছে। এবারে এবং আরেকটা কথা, আমি যেটা আগেও বলেছি, ফেসবুকে লিখেছি, অনেকেই যে কবিতা প্রকাশ হলেও, পত্রিকা প্রকাশ হলেও ফেসবুকে দিয়ে দেয়, সেটাও তাহলে তো পত্রিকা বিক্রি হবে না। সবাই একটা সময়কাল পরে দেওয়া উচিত, হ্যাঁ, মানে একটা স্প্যান পরে, যে আমি পত্রিকা পাওয়ার পরে দিয়ে দেওয়া। পত্রিকা তো এমনিতেই বিক্রি হয় না, আমরা যারা পত্রিকা করি, হ্যাঁ পত্রিকা করি না, ওটা একটু মানা দরকার, নইলে পত্রিকাগুলো বেঁচে থাকবে না, কি বলছিলেন ফেসবুকের কবিতা নিয়ে? হ্যাঁ, একটুখানি স্ক্রিনিং হলে ভালো হয়, নিজেদের কাছে নিজে একটু শিখে নেওয়া, একটু প্রকরণ একটু জেনে নেওয়া, যেমন বাংলা শিখতে, যে কোনো ভাষা শিখতে গেলে তার তো আলফাবেটগুলো শিখতে হবে, অক্ষরগুলো চিনতে হবে, সেরকম প্রতিটা শিল্পেরই কিছু অক্ষর থাকে, সেই অক্ষরগুলো একটু যেন চিনে নেয়, একটু জেনে নেয়, জানার লোক খুঁজলেই পাওয়া যায়। সত্যি তাই, খুবই সুন্দর। আর নতুন প্রজন্মের কবিদের ক্ষেত্রে একটু বার্তা এটাই বলা, যে একটু জেনে নাও, একটু শিল্পকে তো তুমি কোনো শিল্পই সেই কোনো বেসিক কিছু ফর্মুলা ছাড়া হয় না। আঁকা, তুমি কি আঁকা দুটো সুতি তুলির টান দিয়ে দিলে আঁকা হবে? আঁকা পদবাচ্য হবে? সেরকম গান, তুমি ভৈরব জানো না, ভৈরব গাইলে ভূতের রাজার বর চাইতে যেতে হবে, কারণ গুপি গাইনের গানটা হয়নি বলেই, এবং পরবর্তীকালে ভূতের রাজার বর এবং তার গান হওয়া, এটা একটা, এই যে ভূতের রাজার বর চাইতে যাওয়ার দরকার নেই, একটু বেসিক্স একটু জেনে, প্রতিটা শিল্পের বেসিক্স জেনেই সেই পথে নামা উচিত বলে আমার মনে হয়।
আমি আমার ছোটদেরকে তাই বলবো। আমি আর কি বলতে পারি, না না সামান্য জানি। আপনি বলতে পারেন, আপনি আপনারা বলবেন না তো কে বলবেন, অবশ্যই। তো খুবই সুন্দর দিদি আমাদের সঙ্গে আজকে সময় দিয়েছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। স্বপ্নের করিডোরে পত্রিকার তরফ থেকে। এবং কি একটা লিখেছে হীরকদা, দেখি, ইন্দ্রাণীর কবিতায় ব্যক্তিকেন্দ্রিক ইগো সেন্ট্রিসিটি প্যারাডাইস শিফট ঘটছে নিঃশব্দে, সহজ ভাষায় হয়ে উঠছে নৈব্রাত্তিক। কিছু বলার আছে? কিছু বলবেন সবাইকে আমার সকলের, আমার সিনিয়র বড়, আমার এদেরকে সকলকে আমার শুভেচ্ছা প্রণাম। সবাই ভালো থাকুন, দুর্গাপুরের মানুষজন সকলে খুব ভালো থাকুন। নমস্কার, আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করছি। আবার হয়তো কখনো কোনো সময় ইন্দ্রাণীদিকে ডাকবো। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। ইন্দ্রাণীদিকেও আমাদের পত্রিকার তরফ থেকে অনেক শ্রদ্ধা। খুব দিদি এইভাবেই লিখে চলুন, আমরাও সমৃদ্ধ হই আপনার লেখায়। খুব ভালো থাকবেন। এখানে শেষ করছি আজকের মতো অনুষ্ঠান।